বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জাতীয় চিলড্রেন পার্টি এনসিপিকে আমরা নিষিদ্ধ ঘোষণা করলাম। তাদের কোনো রাজনৈতিক নিবন্ধন নাই। এই নিষিদ্ধ এনসিপি বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের নেতৃত্ব দিবে, বাংলাদেশ আওয়ামী লীগ আছে থাকবে। এত অল্প সময়ে কেন এনসিপির অনুষ্ঠানে মানুষের উপস্থিতি ছিল না? খুব বেশি মানুষ ছিল না, বড় জোর 2-4-5 হাজার হয়েছে কিনা, বাট সেখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কঠোর বার্তা দেওয়া হয়েছে, উল্টাপাল্টা হলে আপনাকেও বিদায় করতে এই ছাত্র জনতার নাকি সময় লাগবে না। কোনো কৌশলই শেষ পর্যন্ত বোধহয় কাজে দিল না। তো সময় টিভির ফুটেজে 1000 লোকও দেখা যাচ্ছে না। সময় টিভির যে দুটা ফুটেজ সময় টিভি ড্রোন শটে দেখিয়েছে, সেখানে হচ্ছে 500 মানুষ গুনে ফুরিয়ে যাবে হয়তো, সেরকম অবস্থা। আসসালামু আলাইকুম দর্শক, আজকে ভিডিওতে আপনাকে স্বাগত। দর্শক, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলাকে তাই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। আপনারা সেই ভিডিওগুলোর বিশেষ অংশ প্রথমে দেখে বুঝতে পারতেছেন আজকে এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আমি আর কথা না পেরে চলেছি মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা তাদের সাবস্ক্রাইব করুন এরকম ধরনের সকল আপডেটগুলো সবার আগে পেতে। বাংলাদেশ আওয়াজ দিয়া দোসরা মে এনসিপির যে আওয়ামী লীগকে নিষিদ্ধের সমাবেশটা ছিল, আমি খুবই হতাশ হলাম যে এত অল্প সময়ে কেন এনসিপির অনুষ্ঠানে মানুষের উপস্থিতি ছিল না। খুব বেশি মানুষ ছিল না, বড় জোর 2-4-5 হাজার হয়েছে কিনা এটাই সন্দেহ। এর মধ্যে আবার কালের কণ্ঠের সাংবাদিকরা গিয়ে আরেক পেস লাগাইছে। কোনটা? অনেক মহিলাদেরকে জিজ্ঞেস করে কেন আসছেন, খালেদা জিয়া আসছি। কেন আসছেন? জানি না, আমরা আসতে করতে আসছি। মানে ওই যে পুরানা যে রাজনৈতিক কালচার, মানুষ ভাড়া কইরা আইনা জনসমাবেশ বড় দেখানো। এখন তো জামাত আর সাপোর্ট দিচ্ছে না, বিএনপি সাপোর্ট দিচ্ছে না, তো সারা বাংলাদেশে এনসিপি কোন লেভেলে আছে এটার একটা বহিঃপ্রকাশ আজকে আমরা দেখিয়ে ফেললাম। তারপরে টুকিটাকি মানুষ হয়েছে, বাট সেখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কঠোর বার্তা দেওয়া হয়েছে। ওনার নিয়োগকর্তারাই বলছে যে এই দলটির যিনি যুগ্ম আহ্বায়ক আছেন এই মুহূর্তে গণমাধ্যমে বা বিভিন্ন জায়গায়, যার বক্তব্য খুবই ক্ষুরোধার হিসাবে গণনা করা হয়, সারোয়ার তুষার, তিনি ডক্টর ইউনূসকে বলছেন যে আপনাকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই। কাকে? ডক্টর ইউনূসকে। এই দেশের জনগণ আপনাকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে এনেছে, তাই আপনি নন, বরং দেশের ছাত্র জনতা এবং বিরোধী রাজনৈতিক শক্তি ঠিক করবে আওয়ামী লীগের ভবিষ্যৎ। এখানে আবার কৌশলগতভাবে তার একটা শব্দ যোগ করেছে, বিরোধী রাজনৈতিক শক্তি। এতদিন ছিল শুধু ছাত্র জনতা, এখানে বিএনপিকেও একটু পকেটে রাখার জন্য ট্রাই করা হয়েছে। তুষারের বক্তব্য যে যারা আওয়ামী লীগ এবং তার দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছেন তাদের হুঁশিয়ারি করে দিচ্ছি, এই দূরভিসন্ধি সফল হবে না। এদেশের রাজপথ এনসিপি ছাত্র জনতা 2024 অভ্যুত্থানের দখলে থাকবে। আওয়ামী লীগকে যদি রাজনীতিতে ফিরিয়ে আনতে হয় তাহলে সেটা হবে আমাদের লাশের উপর দিয়ে। যতদিন এনসিপি আছে ততদিন এই খনিচক্রের জন্য কোনো রাজনীতি থাকবে না। আচ্ছা, এই বক্তব্যগুলো কেন আসলো? যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা এই সিদ্ধান্ত আগে আওয়ামী লীগকে নিতে হবে, তার মানে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। রাজনৈতিকভাবে তার আওয়ামী লীগ নির্বাচনে আসুক, ঘুরে পাচ্ছে, অনেকে চাচ্ছে আবার অনেকে চাচ্ছে না, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের যে সিদ্ধান্তটা বা সিস্টেমটা, এটাতে কেউ হাত দিচ্ছেন। আবার অনেকে বলছেন যে নাহিদ, আপনি তো ক্ষমতায় ছিলেন, তো আপনি যতদিন সরকারে ছিলেন কি করছেন বৈশা, মানে কোন তথ্য মন্ত্রণালয় থেকে কি করছেন, আপনার ভূমিকাটা কি ছিল, বা আপনার বন্ধুরা কি করছে? আবার সার্জিস হাসনাতকে কেউ কেউ বলছে আপনারা তো আওয়ামী লীগ নিষিদ্ধের রিটটা করছিলেন, কইরা 24 ঘন্টার মধ্যে আবার রিট তুলে নিলেন কেন ভাই? আপনারা এখন গলা ছিঁড়ে ফেলতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়েই এই কাজটা করানোর জন্য। তো উনি এটা কিভাবে করবে? এটা আইন আদালতের বিষয়, এটা এতটা সোজা না, বাট বিষয়টা অনেক জটিলতর একটা প্রক্রিয়া, যার কারণে হয়তোবা আপনি আসিফ নজরুল ইসলাম দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস দেখেন, সবার কথাবার্তা একই অবস্থায় যে আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য খুবই খারাপ সময় আবার আসতেও পারে, মান সম্মান আল্লাহর হাতে। যে নমুনা বক্তব্যের আওয়াজ সিস্টেম, কখন যে আবার ডক্টর ইউনূসের বিরুদ্ধে মাঠে নেমে যায় এরা, সেটাও একটা বিষয়। আজকে বাংলাদেশে দেখলাম ঢাকায় ন্যাশনাল চিলড্রেন পার্টি এনসিপি তারা সমাবেশ করেছে যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তো ছোটবেলা বাবা বলতো, সবসময় বলতো যে একটা কথা বলতো বাবায়, যে বাপ দাদার নাম নাই সানমোল্লার বিআই। তো আজকে একই অবস্থা হয়েছে, যে দলটির কোনো রাজনৈতিক, যে দলটির কোনো নিবন্ধন নাই, যারা একটি নিবন্ধিত এবং রাজনৈতিক দল না, সেই দল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী দল বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চায়। এটা হচ্ছে বাপ দাদার নাম নাই সানমোল্লার বিআই। বাংলাদেশে স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজকে সেই দলের বিরুদ্ধে আজকে মিছিল করে যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কয়জন মানুষ হয়েছে এখানে? কতজন মানুষ হয়েছে? 500 মানুষ হয়েছে, 200 ক্যামেরাম্যান হয়েছে, সর্বমোট 700 মানুষ।
এই 700 মানুষটি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়। আরে বেটা, শুধু মতিঝিল থানা আওয়ামী লীগ অথবা মতিঝিল থানা ছাত্রলীগ অথবা মতিঝিল থানা যুবলীগ অথবা যে কোনো বাংলাদেশে ঢাকা শহরের যে কোনো একটা ইউনিটের ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগ এর চেয়ে বেশি মানুষ নিয়ে মিছিল করার, সমাবেশ করার সক্ষমতা রাখে। আর তুমি সেই দলকে নিষিদ্ধ করার জন্য রাজপথে নামার এজেন্ডা নিয়ে বাস্তবায়ন করার জন্য আসছো। এটা কিসের জন্য আসছে জানেন? এই দেশের জনগণকে বুঝতে হবে এটা কেন আসছে। এই বাংলাদেশের জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য, এই বাংলাদেশের জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার জন্য তারা আওয়ামী লীগের নিষিদ্ধের মিছিল বা নিষিদ্ধের দাবি নিয়ে আসছে। মূল বিষয়টা হচ্ছে করিডোর। এই ইনুস, সুদখোর মহাজন ইনুস বাংলাদেশে যে করিডোর দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রকে এখানে যে করিডোর দিয়েছে, সেই করিডোর ইস্যুটাকে ধামাচাপা দেওয়ার জন্য এখানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নিয়ে যে একটি খ্রিস্টান রাষ্ট্র হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে একটি শক, সেই শক বাস্তবায়নের মূল বাংলাদেশে খলনায়ক হচ্ছে এই ইনুস। এই ইনুস মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে চুক্তি করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে এখন এখানে একটি খ্রিস্টান রাষ্ট্র করতে চায়। আর সেই জন্য এই দৃষ্টিটাকে মানুষের কাছ থেকে সরানোর জন্য বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে মিছিল করা হচ্ছে। মানে মানুষের দৃষ্টিটাকে, আন্দোলনটাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। কিন্তু মাপ পাবেন না। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের নেতৃত্ব দিবে, বাংলাদেশ আওয়ামী লীগ আছে থাকবে। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জাতীয় চিলড্রেন পার্টি এনসিপিকে আমরা নিষিদ্ধ ঘোষণা করলাম। আজ থেকে বাংলাদেশের সকলে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যখন এনসিপির নাম দিবেন তখন সকলে এই এনসিপিকে নিষিদ্ধ জাতীয় নাগরিক পার্টি হিসেবে ডাকবেন। তাদের নামের পিছনে আজ থেকে সকলে এটি ব্যবহার করবেন, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি হচ্ছে নিষিদ্ধ সংগঠন। তাদের কোনো রাজনৈতিক নিবন্ধন নাই। তারা ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। বাংলাদেশের রাজনীতি যারা করবে, তাদের বাংলাদেশে যারা রাজনীতি করবে তারা ৭১-কে বিশ্বাস করতে হবে, মুক্তিযুদ্ধকে বিশ্বাস করতে হবে, দেশের স্বাধীনতা বিশ্বাস করতে হবে। যারা ৭১, মুক্তিযুদ্ধ এবং দেশের স্বাধীনতা বিশ্বাস করবে না, তারা বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। এই নিষিদ্ধ এনসিপি বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। আজ থেকে বাংলাদেশে এই এনসিপি হচ্ছে নিষিদ্ধ। তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করলাম। সকলে আজ থেকে বাংলাদেশকে এনসিপিকে নিষিদ্ধ এনসিপি হিসেবে আখ্যায়িত করবেন। এই সরকারের পিছনের শক্তিকে আমি নিজেই বেশ অনেক দিন ধরে খোঁজার চেষ্টা করেছি। এখন সবার কাছে পরিষ্কার, এই সরকার জাতিসংঘকে ঢাল করে এগোচ্ছে। মহাসচিবের মুখ দিয়ে, জাতিসংঘের মহাসচিবের মুখ দিয়ে, অ্যান্টনিও গুতেরেসের মুখ দিয়ে বের করা হলো সংস্কারের পক্ষে সাফাই। এরপরে রাখাইনের উদ্দেশ্যে বাংলাদেশের মধ্য দিয়ে কথিত মানবিক করিডোরের কথা এলো, তাকে দিয়ে যুক্তরাষ্ট্রের যে চাওয়াটি সেটি বের করে নিয়ে আসা হলো। এবং এখন এসে আরো একটি নতুন কাজ জাতিসংঘকে দিয়ে করানো হচ্ছে। মোটামুটি একটা মোক্ষম অস্ত্র প্রয়োগ করে গণমাধ্যমকে সাইজ করা হবে। শেখ হাসিনা সরকারের আমলে সাংবাদিকদের ভূমিকা কেমন ছিল তা নিয়ে জাতিসংঘকে দিয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট করানো হবে। এবং এই কথাটি বলেছেন সেই প্রেস সচিব, আমাদের প্রধান উপদেষ্টা, সেই বহুল আলোচিত প্রেস সচিব শফিকুল আলম। তিনি শুক্রবার একটি অনুষ্ঠানে বলছিলেন যে গত 15 বছরে শেখ হাসিনা সরকারের আমলে সাংবাদিকদের ভূমিকা কেমন ছিল তা মূল্যায়ন করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশের বিষয়ে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে। জাতিসংঘ জুলাই গণহত্যা নিয়ে একটি চমৎকার প্রতিবেদন দিয়েছে, বেশ ভালো কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে কি যে আওয়ামী সরকারের যে 15.5 বছর, এই সময়টি জুড়ে কারা দালালি করেছে, কারা চাটুকারিতা করেছে, কারা সোল্ড আউট হয়েছেন, এসবই তো আমরা জানি। অসংখ্যবার কথা বলেছি এ নিয়ে, অসংখ্যবার, নামগুলো মানুষের মুখস্থ। তো একটা গণমাধ্যম সংস্কার কমিশনও করা হলো, তারা প্রতিবেদনও দিয়েছে সরকারের কাছে। তাহলে এখন আবার জাতিসংঘকে দিয়ে প্রতিবেদন করানোর কি অর্থ আছে? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য তো অবশ্যই কিছু একটা আছে। এবার জাতিসংঘের মাধ্যমে এ ধরনের একটি প্রতিবেদন করানোর নামে দেশের সব গণমাধ্যমকে একটা হুমকির মুখে রাখার ব্যবস্থা করা হচ্ছে। যে কোনো সময় বন্ধ করে দেওয়া করা হতে পারে, যে কোনো সময় সাইজ করা হতে পারে, এবং করা হোক আর না করা হোক এই প্রতিবেদনটি গণমাধ্যমগুলো তো একটা হুমকির মুখে থাকবেই, ভয়ের মুখে থাকবেই। এবং যার ক্ষেত্র থেকে বর্তমান সরকারের প্রতি গণমাধ্যমগুলোর যে ভয়ঙ্কর আনুগত্য প্রকাশের চিত্র আমরা দেখছি, সেলফ সেন্সরশিপের একটা নগ্ন চিত্র আমরা নতুন করে দেখছি। এগুলো সবই যদিও আওয়ামী লীগ সরকারের সময় ছিল, এখন নতুন আকার ধারণ করেছে, সেই বিষয়ে আসছি। প্রেস সচিব বলেছেন যে জাতিসংঘকে অনুরোধ করা হবে বিশেষজ্ঞ একটি প্যানেল করে গত 15 বছরের 3টি নির্বাচন, আইসিটির রায়ে ফাঁসি, মাওলানা সাইদির মামলার রায়ের পর সারা দেশে সংঘটিত ঘটনায় প্রাণহানি
শাপলা চত্বর ট্র্যাজেডি সহ সব বড় বড় ঘটনাগুলোতে কেমন সাংবাদিকতা হয়েছে, সাংবাদিকদের ভূমিকা কেমন ছিল তা অনুসন্ধান করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করতে। স্বীকার করে নিচ্ছি যে ঘটনাগুলোর কথা উল্লেখ করা হয়েছে সেগুলোকে কেন্দ্র করে প্রকৃত সাংবাদিকতা আমাদের এখানে হয়নি, এটি বাস্তবতা। কিন্তু কথা হচ্ছে যে জুলাই গণহত্যা নিয়ে যে রিপোর্টটি জাতিসংঘ দিয়েছে, যেটির এক্সাম্পল শফিকুল আলম ওই অনুষ্ঠানে তুলে ধরেছেন, তারপর থেকে জাতিসংঘকে সরকার যে হাত করে নিয়েছে বা তার আগে থেকে, এটি তো স্পষ্ট। আমরা জানি যে জাতিসংঘের দাবি ছিল যে 2024 সেপ্টেম্বর পর্যন্ত গণহত্যার একটি রিপোর্ট তারা তৈরি করবে। কিন্তু যতদূর জানি, যদি ভুল না হয়ে থাকে, সরকারের পক্ষ থেকে বলা হলো যে না, এটি 5 আগস্ট পর্যন্ত করতে হবে। অনেকদিন দরবার পরে জাতিসংঘ 15 আগস্ট পর্যন্ত তদন্ত রিপোর্ট দিল এবং এই রিপোর্টে যে প্রভাব বিস্তার করা হয়েছে এবং এখানেও যে মার্কিন খেলা থাকতে পারে অস্বাভাবিক কিছু নয়। 15 আগস্ট পর্যন্ত তারা কত মানুষ নিহত হয়েছেন পরিসংখ্যানটি কি দিল? 1400 মানুষ। কিন্তু তারা কিন্তু আলাদা করে দেখায়নি যে 5 আগস্টের আগের সময় এবং 5 আগস্টের পরে 15 আগস্ট পর্যন্ত। অবশ্যই তো দুটি পর্ব, তাই না? 5 আগস্টের পর তো আর শেখ হাসিনা ছিলেন না। তাহলে এই 1400 মানুষের মধ্যে কতজন 5 আগস্টের আগে নিহত হয়েছেন আর পরে কতজন নিহত হয়েছেন এটি কেন আলাদা করে দেওয়া হলো না? এবং এই যে 15 আগস্ট পর্যন্ত 1400 মানুষ নিহত হয়েছেন, এটিকেই সরকার লুফে নিয়েছে এবং ওইভাবেই তোতা পাখির মতো আওড়াতে থাকে যে 1400 মানুষ জুলাই আন্দোলনে নিহত হয়েছেন। আবার সরকারের পক্ষ থেকে যেই প্রতিবেদন দেওয়া হয়েছে 5 আগস্ট পর্যন্ত জুলাই আগস্ট আন্দোলনে 852 জন নিহত হয়েছেন। তাহলে আমরা ধরে নিতেই পারি 5 আগস্টের পরে 448 জন, আরো 548 জন নিহত হয়েছেন। এবং এই প্রশ্নটি, এই যে জাতিসংঘের প্রতিবেদনের মধ্যে শুভঙ্করের ফাঁকি অথবা সরকার একদিকে 852 জন বলছে, তাহলে বাকি 548 জন কখন কাদের দ্বারা নিহত হলো, এই প্রশ্নগুলো একবারের জন্য বর্তমান সময়ের গণমাধ্যমগুলো কেউ করেনি তো। তার মানে কি, গণমাধ্যম যে চেহারায় ছিল সেই চেহারায় এখনো আছে এবং আরো বেশি নগ্নতা লাভ করেছে। শিল্পী, সাহিত্যিক কিংবা সাংবাদিকদের গণহারে হত্যা মামলায় দেওয়া হয়েছে। সেদিনও 3-4 দিন আগে 16-17 জন শিল্পীকে হত্যা মামলায় জড়ানো হলো নতুন করে, যেটি নিয়ে তুমুল সমালোচনা আগে হয়েছে, তারপরে এটি দিল। অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, সাংবাদিকদের চাকরি যাচ্ছে। আমি আবারও বলছি, শেখ হাসিনা সরকারের সময় নির্লজ্জ নতজানতা থেকে সাংবাদিকরা যে চামচামি করেছেন, দালালি করেছেন একাংশ, এবং যার প্রমাণ তো প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনগুলো। এই সংবাদ সম্মেলনগুলো নিয়ে আমি একাধিকবার কথা বলেছি আওয়ামী লীগ সরকারের সময়। কিন্তু এখন যে সাংবাদিকদের আবার দেখা যাচ্ছে তারা সেই চরিত্র লাভ করে তার যে ন্যাকেডলি যে চাটুকারিতা করে যাচ্ছেন সেগুলো আমরা দেখছি। প্রেস সচিব মিস্টার শফিকুল আলম আরও একটি কথা বলেছেন, বিদেশি মিডিয়া ও আওয়ামী লীগ অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। মানুষ এখন ভিডিও দেখেন বেশি, নিউজ পড়েন কম। এই সুযোগকে কাজে লাগিয়ে মিথ্যা ছড়ানো হচ্ছে। কেন নিউজ কম পড়বে? এবং এই ধারা তো আওয়ামী লীগ আমলের থেকেই শুরু হয়েছে। তথ্যের অবাধ প্রবাহ ছিল না, যার কারণে মানুষ বিকল্প কিছু খুঁজে নিতে চায়। বাংলাদেশের ট্র্যাডিশনাল যে মিডিয়াগুলো রয়েছে, তা প্রিন্ট মিডিয়া হোক অথবা ইলেকট্রনিক মিডিয়া হোক, আস্থা তো নেই মানুষের প্রতি। এখনও সেই ধারা চলছে এবং এখনও মানুষ আর টেলিভিশন পত্রিকা তেমন পড়ে না, দেখে না, যার কারণে ইউটিউবের প্রতি আসক্ত হয়ে পড়েছেন, সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্ত হয়ে পড়েছেন। কোনটা মিথ্যা কোনটা সত্য তা বাদ বিচার করতে না পারলেও তারা সেগুলোই দেখছে। তখন এগুলোর প্রতি একেবারে মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশের মানুষ বর্তমানে সবচেয়ে বেশি মত প্রকাশের স্বাধীনতা উপভোগ করছে। এটাও শফিকুল আলম বলছেন বা বর্তমান সরকার দফায় দফায় এই কথাগুলো বলছে। এটাও একটা কমন ল্যাঙ্গুয়েজে পরিণত হয়েছে। যখন যে দল ক্ষমতায় আসে বা যখন যে ক্ষমতা থাকে তারা এই ধরনের কথাই বলেন। শফিকুল আলম আরো ভয়ঙ্কর কথা বলছেন। তিনি বলছেন যে এখন মানুষ মন খুলে লিখছে, সমালোচনা করছেন, গালিও দিচ্ছেন, কাউকে কিছু বলা হচ্ছে না। অনেকে আবার বলছেন স্বৈরাচারের দোষদের প্রতি সফট হচ্ছি। তিনি এও বলছেন যে আমরা কোনো কলম ভেঙে দেইনি, কোনো প্রেসে তালা দেইনি। কি ভয়ঙ্কর সব ইঙ্গিত! মানে আর সফট থাকবে না সরকার, অথবা কলম ভেঙে দিতে তারা প্রস্তুত। কলম ভাঙেনি এটাই নাকি অনেক। এর মধ্যে দিয়ে আমরা কিসের ইঙ্গিত পাচ্ছি? এবং এই ধরনের মব ক্রিয়েট করার মতন কথাবার্তা তো হাসনাত আবদুল্লাহরা কদিন আগেই বলেছেন। সেই ভাষায় প্রেস সচিবের কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে, কলম ভাঙিনি আমরা। তার কারণ কলম তারা যে কোনো সময় ভেঙে ফেলবেন। প্রিয় দর্শক, আপনারা সেই আলোচনাগুলো দেখেন। আলোচনাগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।